হ্যালো এভরিওয়ান, স্যামজনের একেবারে গরম গরম একটা টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। অনেক দুর্দান্ত নিউজ রয়েছে, অবশ্যই খুব বেশি এনজয় করবেন। যেমন শুরুতেই থাকছে গেমিং ফোন সম্বন্ধে দুর্দান্ত নিউজ। Asus ROG 5 এই ফোন আসছে খুব শীঘ্রই। আমরা এর আগেও বেশ কিছু টেক নিউজে জানিয়েছিলাম। তো এই মোবাইল ফোনটা অলরেডি Dxomark-এর নাম্বার মানে একদম টপ নাম্বারে রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে Dxomark স্মার্টফোনগুলোর বিভিন্ন বিষয়ের উপরে মার্কিং করে থাকে, যেমন ক্যামেরার ক্ষেত্রে করে, অডিওর ক্ষেত্রে করে। তো অডিও টেস্টিংয়ের Dxomark-এর টপ পজিশনে রয়েছে Asus ROG 5। সেখানে তার টোটাল গড় পয়েন্ট ছিল 79, প্লেব্যাকে পেয়েছিল 78 আর রেকর্ডিংয়ে পেয়েছিল 79। তো গড়ে মোটামুটি 79 পেয়েছে। তো বোঝাই যাচ্ছে Asus ROG 5 গেমিংয়ে তো ভালো কিছু হবেই, একই সাথে স্মার্টফোনটার অডিও কোয়ালিটিও দুর্দান্ত হতে যাচ্ছে 2021-এর জন্য। আসুক, ফোন আসলে আমরা অবশ্যই এই ফোনেরও রিভিউ দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আমার মতো আপনারা অনেকেই Redmi K40 সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই স্মার্টফোন এ মাসেরই 25 তারিখে চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। তো এখানে আমরা দুইটা মডেল তো অবশ্যই পাবো, Redmi K40, Redmi K40 Pro। এছাড়াও এই সিরিজে আরও কোনো মডেল থাকলেও থাকতে পারে। তো এই স্মার্টফোনের মোটামুটি একটা প্রাইস লিক্স হয়েছে, কিছুটা জানা গিয়েছে, সে ব্যাপারে আমরা আলোচনা করছি। তার আগে দেখুন Redmi K40 Pro এর রেয়ার প্যানেলটা কত জোস করা হয়েছে। মানে এবারের ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট। আশা করছি এর লুকস সকলেরই পছন্দ হবে। আর রেডমির যিনি সিইও তিনি কিন্তু এর আগে একটা টুইট করে জানিয়েছিলেন যে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মেইন মেশিন এমন না, মেইন মেশিন আরও বেশি বিউটিফুল। তো ওনার কথা মিথ্যা না, আসলেই এবারের এর ডিজাইনটা সত্যিই খুব দুর্দান্ত রাখা হয়েছে। শুধু ব্যাক সাইড না, ফ্রন্ট সাইডেও দেখুন, কারণ এই স্মার্টফোনের ডিসপ্লেতে কিন্তু সবচাইতে ক্ষুদ্র পাঁচল রাখা হয়েছে। মানে এত ছোট সাইজ আর কোনো ফোনে এখনও নেই। তো ডিজাইনের ক্ষেত্রে এর ক্যামেরা মডিউলটি কিছুটা মিলে যায় Mi 11-এর সাথে, তবে সেটা অবশ্যই পরিবর্তন রয়েছে। Redmi K40 এর বেস ভ্যারিয়েন্ট 6128 জিবির যে মূল্য ধারণ করা হয়েছে বা যেমনটা শোনা যায় তা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 29,000 সামথিং। আর Redmi K40 Pro এর 6128 জিবি ভ্যারিয়েন্টের প্রাইসটাকে যদি বাংলা টাকায় আমরা কনভার্ট করি তাতে দাঁড়ায় 39,000 সামথিং। এগুলো একদম যে 100% শিওর তেমনটা কিন্তু নয়, তবে এগুলো লিকেজ, এরকমটা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। রেডমি এত দুর্দান্ত কিছু নিয়ে আসছে, তো রিয়েলমি চুপ থাকবে কেন? রিয়েলমির তরফ থেকেও আগামী মাসের 4 তারিখে দুর্দান্ত এক স্মার্টফোন আসতে যাচ্ছে, Realme GT, যার ব্যাপারে আমরা এর আগেও জেনে এসেছিলাম। তো এই যে মোবাইল ফোন, এর অফিসিয়াল ছবি লিকেজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ, এই ডিভাইসটাও খারাপ নয়, তবে আমার কাছে পার্সোনালি আর কি রেডমির ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এই মোবাইল ফোনে কিন্তু দুর্দান্ত কিছু অফার করছে। যেমন এই মোবাইল ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লে হিসাবে থাকছে একটি ওয়েলেড প্যানেল, যাতে 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং এটা কিন্তু QHD রেজুলেশনের। তো ওভারঅল এটাও একটা দারুণ ফোন অবশ্যই। আর এই মোবাইল ফোন কিন্তু আগামীকালেই উন্মুক্ত হতে যাচ্ছে। MWC আগামীকাল সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন, একটি এক্সিবিশন। তো সেখানেও এই মোবাইল ফোন দেখানো হবে। এবারে হালকা পাতলা একটা আভাস পাওয়া যাচ্ছে হুয়াওয়ের তরফ থেকে। আমরা লাস্ট কিছুদিন আগে শুনছিলাম যে হুয়াওয়ে তাদের স্মার্টফোন বিজনেস বন্ধ করে দিতে পারে, যেহেতু তাদের উপর একটা চাপ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন কোম্পানি তাদের সাথে বিজনেস করতে পারছে না, তাদের সাপ্লাইয়ের পরিমাণ শেষ হয়ে গিয়েছে, তারা নতুন করে মোবাইল ফোন আর তৈরিও করতে পারছে না। তো এই কারণে আমরা এমনটা শুনেছিলাম যে হুয়াওয়ের মোবাইল সাইটটা হয়তো বা সেল করে দেবে, বা তারা এই ব্যবসাটা আর কন্টিনিউ করবে না। সেখানে আমরা মেট সিরিজের কথা শুনেছিলাম, পি সিরিজের কথাও শুনেছিলাম। অলরেডি তো তারা অনার সিরিজ সেল করেছে, আপনারা হয়তো বা সকলে জানেন। তো লাস্ট কিছুদিন যাবৎ বিভিন্ন মাধ্যম থেকে এই নিউজগুলো ছড়িয়ে পড়ছিল। এরপরে হুয়াওয়ের কর্ণধার রেন জেংফাই একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি বলেন যে না, তারা আপাতত এই পদক্ষেপে যাচ্ছেন না। তারা এখনও আশাবাদী যে তাদের সম্পর্কটা ঠিক হবে, এবং তারা অলরেডি বাইডেন প্রশাসনের সাথে বসতে আগ্রহ প্রকাশ করছে। এবং তিনি এটাও বলেন, যদি কিনা হুয়াওয়েকে সমস্ত নিষেধাজ্ঞার থেকে বের করে দেওয়া হয় বা নিষেধাজ্ঞাগুলো উঠিয়ে নেওয়া হয়, তাতে করে শুধু হুয়াওয়ের লাভ হবে না, এতে করে আমেরিকার বিভিন্ন ব্যবসায়ীদেরও লাভ হবে। এবং এই সংবাদ সম্মেলনের মাঝে এক পর্যায়ে উনি বলেন, বর্তমান বিশ্বে যত স্মার্টফোন রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা হলো iPhone 12। হালকা একটু তেল দেওয়া মনে হলো না ভাই লোক? অলরেডি আমরা এই সময় দাঁড়িয়ে বিভিন্ন মোবাইল ফোনে দেখতে পাচ্ছি 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর দেওয়া হচ্ছে। যেমন ধরুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, এই যে প্রসেসরটা, এটা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। তারপর অ্যাপেল iPhone 12 আমরা দেখেছি। তো অলরেডি আমরা এই জায়গায় চলে এসেছি, এবং এটাও জানি খুব শীঘ্রই 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর আমাদের সামনে চলে আসবে। স্যামসাং হাত দিতে যাচ্ছে, তারপর কোয়ালকম থেকে আমরা পাবো, অবশ্যই অ্যাপেলের তরফ থেকেও পেতে যাচ্ছি। কিন্তু এখন খুশির খবরটা হলো এই, TSMC এরা আগামী 2-3 বছরের মধ্যেই 2nm এর প্রসেসর নিয়ে আসতে যাচ্ছে। 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর।
তাহলে চিন্তা করুন যে মানে সেটা কতটা পাওয়ার এফিসিয়েন্ট হতে পারে। দেখবেন যে চার্জ খুব একটা বার্ন করছে না, খুবই পাওয়ারফুল কিছু, অবশ্যই পাওয়ারফুল কিছু হবে, কারণ এত ছোট জায়গায় এত ট্রানজিস্টর, দুর্দান্ত প্রসেসর হবে অবশ্যই। এবং তারা সেটা নিয়ে আসতে চাচ্ছে আগামী 23-24-এর মাঝে। অলরেডি তারা একটা টিমকে এর উদ্দেশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং তাদের কার্যপ্রণালী চলছে। সো আমরা খুব শীঘ্রই 2 ন্যানোমিটারের দিকে হাঁটতে যাচ্ছি। এরপরে কি 1 ন্যানোমিটার, তারপরে কি। বেশ কিছুদিন জল্পনা কল্পনার পরে Mi 11 লাইটের লাইভ ফটো আমাদের সামনে চলে এসেছে। এই হলো সেই মোবাইল ফোন। তো দেখুন, এর রেয়ারে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, মোটামুটি অলমোস্ট আগের ফোনের মতোই ডিজাইন। বলেছিলাম যে হ্যাঁ, আগের ফোনের মতো ডিজাইনই আসবে, তবে এর ডিসপ্লেটা কিন্তু কার্ভ হচ্ছে না, আর সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এর ক্যামেরাতে একটা টুইস্ট রয়েছে। ইন্ডিয়ার জন্য যে ভার্সনটা আসবে ওইটার 3 নম্বর ক্যামেরাটা হবে ডেপথ সেন্সর, আর গ্লোবাল মার্কেটে যেটা লঞ্চ করা হবে তার 3 নম্বর সেন্সরটা হবে ম্যাক্রো শুটার। মানে কি একটা গেম খেলে Xiaomi, আমি বুঝি না। ভিডিও শেষ করার আগে হালকা করে একটু দেখে নিন Redmi Note 10 Pro এর বক্স, এবং বক্সের উপরে স্মার্টফোনের ছবিও রয়েছে। মোবাইল ফোনটা এরকম লুকসেই আসতে যাচ্ছে। যাই হোক, শেষ করে দিলাম আজকের টেক নিউজ। আমাদের আজকের টেক নিউজের প্রশ্ন হলো, বলতে হবে বাংলাদেশে কোন মোবাইল অপারেটর প্রথম আসে, অর্থাৎ কোন সিম কোম্পানি প্রথম এসেছিল, কমেন্টস করে জানান। আমরা চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমডি গোলাম কিবরিয়া, ভাই অ্যামোলেড ডিসপ্লে ও আইপিএস ডিসপ্লের মধ্যে পার্থক্য কী? ভাই এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা বিস্তর ভিডিও তৈরি করা রয়েছে, ওইটা যদি দেখেন তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, কারণ একটা পয়েন্টস না, আসলে অনেকগুলো ব্যাপারেরই তফাৎ রয়েছে এখানে। আপনি একটু ইউটিউবে সার্চ দিলে দেখবেন আমাদের ভিডিওটা সাজেস্ট করছে। গেমিং উইথ রাকিব, প্লিজ ভাই আপনার নাম্বারটা দিন তো। ভাইয়া নাম্বারটা আসলে এভাবে দেওয়া যায় না, এটা আপনিও বুঝবেন হয়তো। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে হোক বা পেজের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই লিঙ্কগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। সুশোভন ভাই লিখেছেন, ভাইয়া আপনি কোন ফোন ইউজ করেন? ভাই গরিব মানুষ, ওই ফোনটাই ব্যবহার করছি, OnePlus 7। এমডি আবু বকর, আপনার সেল সার্ভিস কি পাওয়া যাবে, এটা ক্লিয়ার করলে ভালো হতো। মূলত উনি Oukitel WP8 Pro এর ব্যাপারে জানতে চেয়েছিলেন। ভাইয়া এই স্মার্টফোনের আপনার সেল সার্ভিস আপনি পাবেন, কারণ তাদের যে ওয়ারেন্টি কার্ড সেটাতে 1 বছরের ওয়ারেন্টি অবশ্যই রয়েছে, এবং সেখানে উল্লেখ করা রয়েছে বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন জায়গায় তাদের সার্ভিস সেন্টার রয়েছে। সো আপনি সেই জায়গাগুলো থেকে আপনার সেল সার্ভিসটা নিতে পারবেন। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।